আজকে আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে যে দু চার কথা বলবো তার প্রথমেই বলে নিচ্ছি যে এখানে অনেক সুশিক্ষিত উচ্চশিক্ষিত ব্যক্তি আছেন, তাদের কাছে আমি বক্তব্য রাখছি না, কারণ তারা অনেকটাই জানেন বিদ্যাসাগর সম্পর্কে। আমার অনেক ছাত্রছাত্রী আজকে এখানে আছে, ছোট ছোট, তাদের একটা স্বচ্ছ ধারণা নেই বিদ্যাসাগর সম্পর্কে, কিন্তু খুব বেশি বেশি করে জানা উচিত। সেই জন্য আমি তাদের উদ্দেশ্যেই বলছি, বড়দের উদ্দেশ্যে কিচ্ছু বলছি না। বড়রা অনেক বেশি জানেন এ বিষয়। তোমরা একটু মন দিয়ে শোনো ছাত্রছাত্রীরা। আমি দীর্ঘ জীবনে শিক্ষকতা জীবনে দেখেছি, আমার মতো করে আরো শিক্ষকরাই, আরো সব শিক্ষক হচ্ছেন এখানে আছেন, তারাও নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে বেশিরভাগ ছাত্রছাত্রীদের মধ্যে একটা দেখেছি ধারণা পোষণ করে যে যদি তারা গরিব ঘরে জন্মায়, দরিদ্র ঘরে জন্মায়, কিংবা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘরে জন্মায়, তাদের ছাত্র জীবনে নানা রকম প্রতিকূলতা, আর্থিক সঙ্গতির অভাব, এছাড়া নানা ধরনের প্রতিকূলতা, এই প্রতিকূলতার সঙ্গে সংগ্রাম করে তারা খুব বেশি উন্নতি করতে পারবে না। তারা বলা বলি করে যে আমরা কি করে পারবো, যারা ধনীর ঘরে জন্মেছে তাদের কাছে জীবন ধারণের বা পড়াশোনায় উন্নতি করার নানা রকম উপকরণ সহজলভ্য, সহজেই তারা পেয়ে যায় উপকরণগুলো, তাই তারা তত্ত্ব দিয়ে উন্নতি করতে পারে। তো আমি বলবো, আমার সঙ্গে শিক্ষকেরা এখানে আছেন, তারাও নিশ্চয়ই বলবেন এই ধারণাটা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। শুধু আমি বলবো বা আর পাঁচজন বলবেন সেটা নয়, জগতে অসংখ্য প্রমাণ তো আছেই, সেটা আমরা পেয়েছি। সর্বোপরি ছাত্রছাত্রীদের আমি উদ্দেশ্যে বলছি যে বিদ্যাসাগর সম্পর্কে তোমরা যদি একটু ভালোভাবে জানো, ভালোভাবে যদি পড়াশোনা করো, তাহলে দেখতে পাবে এই ধরনের ধারণাটা কত বেশি ব্যর্থ, কত বেশি ভুল। বিদ্যাসাগর নিজে তার কাজ দিয়ে, নিজের জীবন দিয়ে তা প্রমাণ করেছেন। আমি একটু সেটাই বলছি যে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে একটি ছোট ছেলে জন্মালেন, যে পরিবারে জন্মালেন সেই পরিবার তখন একেবারে হতদরিদ্র, আর যে এলাকাটায় জন্মালেন সেই এলাকাটায় সভ্যতার আলো প্রবেশ করেনি, উন্নতির চিহ্ন মাত্র নেই, চারিদিকে দারিদ্রের ছাপ, একেবারে অনুন্নত গ্রাম বলতে যা বোঝায় বীরসিংহ তখন। চন্দনবাবু বোধহয় আমার সঙ্গে একমত হবেন, আপনি ওই এলাকারই লোক। তো এরকম একটা জায়গায় বিদ্যাসাগর এরকম একটা সাধারণ ফ্যামিলিতে জন্মগ্রহণ করলেন, কিন্তু পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন শিক্ষিত, দরিদ্র থাকলেও শিক্ষিত ছিলেন। তার ইচ্ছা ছেলেকে পড়াশোনা করবেন, ভালো করে পড়াশোনা শেখাবেন। গ্রামের পাঠশালায় ভর্তি করে দিলেন। গ্রামের পাঠশালায় গিয়ে বিদ্যাসাগর এমন ভাবে মেধার পরিচয় দিলেন, প্রতিভার পরিচয় দিলেন, স্মৃতিশক্তির সর্বোপরি সর্বোপরি যেটা আমি তোমাদের ছাত্রছাত্রীদের বারবার বলি যে উন্নতির প্রথম সোপান হচ্ছে অ্যাটেনশন দেয়া, মনোযোগ। মনোযোগ দিয়ে যদি কেউ পরিশ্রম করে তার উন্নতি কেউ রুখতে পারে না। এই মনোযোগের অভাব থেকেই তো হয়। সেই মনোযোগ সেটা এত বেশি উনি দিতে পেরেছিলেন পড়াশোনায়, যাতে ছোট্ট শিশু এত উন্নতি করলেন যে পাঠশালার সমস্ত পণ্ডিতরা, মাস্টারমশাইরা অবাক হয়ে গেলেন যে একটা শিশু এত বেশি প্রতিভাধর। ওই উন্নতির মূলেই ছিল তার মনোযোগ প্রদান, পড়াশোনার বিষয়, আর অসম্ভব পরিশ্রমও করতেন, লেখাপড়াকে ভালোবাসতেন। এই করে খুব ভালো নাম্বার রেখে পাঠশালা থেকে পাশ করলেন। তো গরিবের ছেলে, তার তখন চোখে কোনো স্বপ্ন নেই, বাবা যা করবেন, মা যা করবেন। কিন্তু বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় যখন দেখলেন যে আমার ছেলে এত বেশি বুদ্ধিমান, এত বেশি মেধাবী, তার পড়াশোনা আমি থামিয়ে দেব না, পড়াশোনাটা আরো বেশি কন্টিনিউ করব। তখন তিনি মাইনে পেতেন, সেই সময় যখন বিদ্যাসাগর ছোট, মাইনে পেতেন 2 টাকা, মাস মাইনে ছিল 2 টাকা। তো তারই উপর ভরসা করে, ওইটুকু ইনকাম, তারই উপর ভরসা করে উনি তার কর্মক্ষেত্রের মালিককে বললেন, অনুরোধ জানালেন। কর্মক্ষেত্রের মালিক তাকে সহযোগিতা করেছিলেন। এই সহযোগিতা নিয়ে ছেলেকে নিয়ে কলকাতায় চলে এলেন, কলকাতায় সংস্কৃত কলেজে ভর্তি করলেন। এখন যেমন 11-12 পাস না করলে কলেজে পড়া যায় না, তখন কিন্তু সিস্টেমটা একটু অন্যরকম ছিল। তখন প্রাথমিক পাস করার পরেও কলেজে পড়া যেত, পড়াশোনার ধরনটা একটু অন্য ধরনের ছিল। একেবারে আস্তে আস্তে করে একেবারে লাফ দিয়ে যে তৈরি করা সেই সিস্টেম ছিল না, খুবই বৈজ্ঞানিক পদ্ধতিতেই শেখানো হতো, যার যেরকম অ্যাবিলিটি সেভাবেই শেখানো হতো। তো উনি পড়তে গিয়ে সংস্কৃত কলেজে যেটা ফেস করলেন প্রথমেই, যে সংস্কৃত কিছুই জানেন না। বাংলা জানেন, ইংলিশও ভালো জানেন, কিন্তু সংস্কৃত কিছু জানেন না, ডিপ্রেসড হলেন তখন। কিন্তু ওনার কাছে উনি এমন একটা ছাত্র, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন শেষ কথা নয়, ওটা যেন শুরুরই কথা, শুরুর কথা।
মানুষের ধৈর্য, সাধারণ মানুষের ধৈর্য যেখানে শেষ হয়, বিদ্যাসাগরের ধৈর্য সেখানে শুরু হতো। উনি তখন নিজেকে নিজে প্রতিজ্ঞার মধ্যে ফেলে দিলেন, একটা সংকল্প নিলেন যে আমি সংস্কৃত তো শিখবো ভালো করে, উপরন্তু এই কলেজের শ্রেষ্ঠ বিদ্যার্থী প্রমাণিত করব নিজেকে। এই একটা ড্রিম, একটা স্বপ্ন দেখলেন, এবং শুধু স্বপ্ন নয়, স্বপ্নকে সাকার করার জন্য কি কি করেছিলেন আমি একটু পরে বলছি। ছাত্রছাত্রীদের জন্যই বলছি, আবারও বলছি, আমি বড়দের উদ্দেশ্যে বলছি না, তোমাদের প্রেরণা দেওয়ার জন্যই বলছি, এবং তোমরাও তোমাদের পারিপার্শ্বিকের ছেলে মেয়েদের, বন্ধু বান্ধবদের যাতে প্রেরণা দিতে পারো, এটা উদাহরণস্বরূপ বলতে পারো। তো উনি পড়াশোনা করতে লাগলেন, এমন ওখানে গিয়েও এমনই মেধার পরিচয় দিলেন, এমন রেজাল্ট করতে লাগলেন। প্রত্যেক বছর স্কলারশিপ, কলেজ অথরিটি তখন প্রত্যেক বছর স্কলারশিপ দিতে লাগলেন। এটা তো গেল পড়াশোনা। সংস্কৃত শেখার জন্য ভালো করে প্রচুর প্রচুর গ্রন্থ পড়লেন, মুদ্রা রাক্ষস, অভিজ্ঞান, শকুন্তলম, নানা রকম দর্শন, বেদান্ত দর্শন মূলত পড়াশোনা করলেন সেই সময়টায়। তারপরে নানা রকম সংস্কৃতের তর্ক, তোমরা নিশ্চয়ই শুনেছি, পড়নি, তর্ক, স্মৃতিশাস্ত্র, অলংকার, নানা রকম বই পর্যাপ্ত পরিমাণে। কত বছর পড়লেন? 12 বছর ধরে। 12 বছর ধরে পড়ে পড়ে তিনি এত পাণ্ডিত্য অর্জন করলেন, প্রতিটা পরীক্ষায় তো স্কলারশিপ হোল্ডার হচ্ছেন। তো তারপর শেষ পরীক্ষার কথা আমি আসছি, তার আগে ওই সময় বন্ধুরা দেখছেন যে আমাদের এই বন্ধু ঈশ্বরচন্দ্র অনেক বেশি উন্নতি করে ফেলছে পড়াশোনার জগতে, তারা কিন্তু পারছে না, পিছিয়ে থাকছে, স্কলারশিপ কেউ পাচ্ছে না। তখন বলছেন বন্ধুরা, তাকে বলছেন যে ঈশ্বরচন্দ্র তোমার কত ভাগ্য ভালো, তুমি প্রত্যেক বছর স্কলারশিপ পাচ্ছ, ছাত্রবৃত্তি পাচ্ছ, আমাদের ভাগ্য দেখো আমরা কিছুই পাই, তোমার তো পড়াশোনা অনেক সুবিধে, তুমি তো পাও, আমাদের ভাগ্য কিন্তু সেরকম সুপ্রসন্ন নয়। ঈশ্বরচন্দ্র বললেন যে আমি ভাগ্যের বলে এসব করেছি, এ কথা আমি মানি না, ভাগ্য বলে আমি কিছু বিশ্বাস করি না, পরিশ্রমকেই আমার জীবন দেবতা বলে মনে করি। আর সেই দেবতার সাধনা আমি করে যেমন অ্যাচিভ করতে পেরেছি, আমি বিশ্বাস করি যে পৃথিবীর যে কোনো মানুষ যদি খুব বেশি পরিশ্রম করে তাহলে সে কিন্তু যা কিছু অর্জন করতে পারবে। তোমাদের ধারণা অত্যন্ত ভুল যে আমি ভাগ্যের জোরে পেয়েছি, আমি যা কিছু পেয়েছি পরিশ্রমের জোরে পেয়েছি। এবার উনি ওনার পারিবারিক জীবনের কথা তখন বন্ধুদের কাছে ডিসক্লোজ করলেন, কি রকম ছিল পারিবারিক জীবনটা, কি রকম। বাবা তখন ইনক্রিমেন্ট হয়ে গেছে 8 টাকা মাইনে, 4 টাকা করে বিদ্যাসাগরকে দিতেন, খাওয়া পড়া, গাড়ি ভাড়া, পড়াশোনা সমস্ত খরচ তুমি এর মধ্যে কুলিয়ে নেবে। অকুলান হতো, চূড়ান্ত ভাবে অকুলান হতো, পারতেন না, কিন্তু মুখ বুঝে সহ্য করেছেন, ইমপেশেন্ট হতেন না কোনো সময়, পেশেন্স প্রচন্ড। তো কি করলেন, ওই সময় পারিবারিক দায়িত্বটা একা তুলে নিলেন, কোনো কাজের লোক রাখা চিন্তার বাইরে, দুঃস্বপ্ন। আমি ছাত্রছাত্রীদের জন্য আবারও বলছি, ভালো করে শোনো, তাহলে বুঝতে পারবে তোমাদের ল্যাকটা কোথায় হয়। বাসন মাজতেন, সাবান কাচতেন, কাঠ কাটতেন, রান্না করতেন, ঘরদোর পরিষ্কার করতেন, উঠান ঝাড় দিতেন, এভরিথিং, সংসারের সমস্ত কাজগুলো একা হাতে করতেন। কয়লা ভাঙতেন, বেশিরভাগই কাঠের রান্না হতো, তখন কাঠ কাটতে হতো, কাঠের রান্না করতেন, সমস্ত কাজ একা হাতে তিনি করতেন। ভোর 3টের সময় উঠতেন, প্রত্যেক দিন 3টের সময় উঠে ওই গৃহস্থালীর কাজগুলো আগে সব করে নিতেন, নিয়ে তারপর কলেজ যাওয়া, সেখানে পড়াশোনা করা, অসম্ভব মেধার পরিচয় দেওয়া। বাড়িতে ফিরে এসে ছোট ভাই তার কাছে থাকতেন, ছোট ভাইকে পড়াতে বসতেন, ছোট ভাইকে ভালো করে পড়িয়ে টড়িয়ে দিয়ে তারপর নিজে পড়তেন। জীবনে কখনো হোমওয়ার্ক করে যাননি এমন কোনো দিন হয়নি, প্রত্যেক দিন পড়াশোনা করে যেতেন, এবং ক্লাস ওয়ার্ক গুলো অত্যন্ত এক্সেলেন্টলি তিনি করতে পারতেন। তো এইভাবে পড়লেন, পড়তে পড়তে নিজের পড়া যখন করতেন তখন হয়তো কোনো কোনো দিন রাত গড়িয়ে যেত, বাতিটা নিভে যেত তেলের অভাবে, তেল কেনার পয়সা নেই, পয়সা যদি তেলের পেছনে ব্যয় করেন তাহলে সংসারের অন্য কিছু খরচা পারবেন না, চলে যেতেন শটান। এ খবর আমরা ছোটবেলা থেকে সবাই জানি যে তিনি ল্যাম্প পোস্টের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এটা নিয়ে তো আবার আজকাল ফেসবুকে জোকসও হয় মাঝে মাঝে দেখি, যাই হোক, ল্যাম্প পোস্টের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াশোনা করতেন। এই যে এত কাজ করতেন, আমি ছাত্রছাত্রীদের আবারও বলছি, এই যে এত কাজ করতেন, তার সাথে সাথে পড়াশোনায় এত উন্নতি, কখনো তার ক্লান্তির কথা কখনো কাউকে বলতেন না, কোনো অভিযোগ নেই গার্জেনদের জন্য, সমাজের জন্য কারো প্রতি কোনো অভিযোগ নেই, সমস্ত ঠান্ডা মাথায় মুখ বুঝে সহ্য করে একটাই স্বপ্ন, এই কলেজে আমি টপার হব, আমি শ্রেষ্ঠ বিদ্যার্থী হব।
তার জন্য যত পরিশ্রম করতে হয় করে যাচ্ছেন। মাত্র 19 বছর বয়সে কলেজের শেষ পরীক্ষা দিলেন, সেই স্বপ্ন সাকার হলো। সেখানে সমস্ত প্রিন্সিপাল সহ সমস্ত পণ্ডিতেরা তাকে স্বীকৃতি দিলেন যে হ্যাঁ, ঈশ্বরচন্দ্র আমাদের কলেজের শ্রেষ্ঠ শিক্ষার্থী। এমন রেজাল্ট করলেন। পড়াশোনা কিন্তু তখনও থামাননি, নতুন করে আরো বেশি বেশি উচ্চশিক্ষার পড়াশোনা করতে লাগলেন। মাত্র 20 বছর বয়সে ল পরীক্ষায় পাশ করলেন। বেদান্তের ওপরে, অন্যান্য দর্শনের ওপরে এত বেশি নলেজ অ্যাকোয়ার করলেন। বিভিন্ন তখনকার দিনে রত্নাদি জানেন, জানাবাবু, সুদীপ্তবাবু জানেন, সৈকতবাবু একটু নিউ জেনারেশনের। ওই সময়টা একটা বিদ্যা ভিত্তিক কম্পিটিশন চারিধারে হতো, ছেলে মেয়েদের এনকারেজ করার জন্য, ইন্সপায়ার করার জন্য, তাই না? ঠিক বলেছি কিনা? তো ওই রকম কম্পিটিশনে গিয়ে গিয়ে এত বেশি অ্যাওয়ার্ড রিওয়ার্ড পেতেন যে নাম ছড়িয়ে গেল ঈশ্বরচন্দ্রের। মাত্র 20 বছর বয়সে তৎকালীন সমাজের যারা এডুকেশনাল ফিল্ডের একদম টপ পজিশনে ছিলেন, যাদেরকে পণ্ডিত ব্যক্তি বলা হতো, যাদের বিশাল পাণ্ডিত্য, তারা অ্যাসেম্বলড হয়ে ওনাকে বিদ্যাসাগর টাইটেলটা দিলেন। তখন থেকে উনি ঈশ্বরচন্দ্র ওই বিদ্যাসাগর হলেন। তারপর ওনার দয়ার পরিধি, ওনার কর্তব্য জ্ঞানের পরিধি, ওনার সোশ্যাল ওয়ার্ক দেখার প্যাটার্নটা, এইসব দেখে তো নানা টাইটেল পেয়েছেন, করুণার সাগর, বিদ্যাসাগর, দয়ার সাগর, নানা রকম টাইটেল উনি পেতে লাগলেন, প্রসিদ্ধ হতে লাগলেন। এই সময় কি করলেন? পড়াশোনা শেষ হয়ে গেছে, টাইটেলও পেলেন। দেন হি ওয়াজ ভেরি স্যাটিসফাইড। দেন হি ওয়েন্ট টু হিজ ভিলেজ अगेन। আবার সেই গ্রামে ফিরে গেলেন। কারণ একটা জিনিস দেখেছিলেন, আমি প্রথমেই বলেছিলাম, একটু রিমোট ভিলেজে উনি জন্মগ্রহণ করেছিলেন, যেখানে সভ্যতার আলো নেই, উন্নতির চিহ্ন মাত্র নেই। তো উনি তখন ভাবলেন যে আমি কলকাতা করে থাকলে হবে না, আমার গ্রামকে আগে উন্নত করব, সেখানে শিক্ষার আলো ছড়িয়ে দেবো, ঘরে ঘরে যাতে শিক্ষা পৌঁছাতে পারে তার ব্যবস্থা করব। গেলেন, যা যা করতে হয় তার স্টেপ নিয়েছেন। মাত্র এই সময় ফোর্ট উইলিয়াম কলেজের হেড পণ্ডিতের পদটা ভ্যাকান্ট হয়ে গেল, ভ্যাকেন্সি ক্রিয়েটেড হয়েছে, নেই, হেড পণ্ডিত নেই, চলে গেছেন। তখন প্রিন্সিপাল মার্সেল সাহেব আবার বিদ্যাসাগরকে খবর দিলেন যে আপনি শিগগির চলে আসুন কলকাতায়, আপনাকে এই চাকরিটা দেব। বিদ্যাসাগর এসেছিলেন, দেখাও করলেন মার্সেল সাহেবের সঙ্গে, কিন্তু বললেন যে আমি কিন্তু চাকরিটা নেব না। আপনি দেখেছেন আমি এসেছি, আমি চাকরিটা নেব না, কারণ আমি যে বিদ্যা অর্জন করেছি সেই বিদ্যা বেছে পয়সা নেওয়ার জন্য আমার বিদ্যা অর্জন নয়, আমার স্বপ্ন অন্যরকম। বলে কি স্বপ্ন আপনার? বললে আমি শিক্ষার আলো ছড়িয়ে দেবো, ঘরে ঘরে শিক্ষিত তৈরি করব। মূলত নারীদের দুর্গতি আমি দেখেছি, নারীদের আজকে অত্যাচারে, নিপীড়ন, এই অবমাননা, অবহেলা, তাদের যে এত অসম্মান, তার পুরো মূলেই হচ্ছে অশিক্ষা, যেটা বিবেকানন্দ একসময় বলেছিলেন। তো উনিও সেটা বললেন যে আমি নারীদের জন্য কাজ করব, এছাড়া পুরুষদের জন্য কাজ করবো, মূলত আমি নারীদের জন্য কাজ করবো, শিক্ষা। তখন মার্সেল সাহেব একটা ভালো কথা বলেছিলেন যে খুব ভালো, আপনার টার্গেট তো খুবই ভালো, কিন্তু একটা শিক্ষার প্রচারের জন্য আপনি এত বড় একটা প্রজেক্ট ওয়ার্ক নিতে চাচ্ছেন, সে বাইরে থেকে আপনি অসফল হয়ে যাবেন। শিক্ষা জগতের ভেতরে থেকে করুন, তাহলে সফলতা তাড়াতাড়ি আসবে। আপনি নিজে একজন শিক্ষক হয়ে আরো 5 জন শিক্ষকের কোঅপারেশন পাবেন, ছাত্রছাত্রীদের কোঅপারেশন পাবেন। এইবার দলবদ্ধ হয়ে যদি এই কাজটা নেন, তাহলে দেখবেন আপনার তত্ত্ব দিয়ে কাজ সফল হয়ে যাচ্ছে। তা না হলে কিন্তু হবে না, একা একা আপনি অসফল হয়ে যাবেন। তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভাবলেন যে একদম ঠিক কথা বলেছেন মার্শাল সাহেব। উনি বললেন ঠিক আছে তাই। এইবারে উনি শুরু করলেন। বলে আপনার টার্গেটটা কি? বলে আমার টার্গেট হচ্ছে বহু নারীদের জন্য বহু স্কুল প্রতিষ্ঠা এখানে ওখানে করে বেড়াবো। বলে ঠিক আছে তাই করুন, আমরা আছি পাশে। উনি শুরু করলেন, 100-র উপর স্কুল প্রতিষ্ঠা করেছিলেন এখানে ওখানে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, কারণ আমি প্রথমেই বলেছিলাম যে আমার উদ্দেশ্য ছাত্রছাত্রীদের জন্য, আর পরের অংশগুলো বড়রা ভালো করে জানেন। আমি একটু সংক্ষেপে ছাত্রছাত্রীদের জন্য বলছি। ওই স্কুল প্রতিষ্ঠা করার সাথে সাথে এইবার নারীদের উন্নতির জন্য যা যা করা, কি করলেন যে বাল্য বিবাহ প্রচলিত ছিল, ছোট ছোট মেয়েদের ধরে অনেক বয়স্ক লোকেদের সঙ্গে বিবাহ দেওয়া হতো সামাজিক প্রথা অনুসারে, একেবারে কুপ্রথা। এই কুপ্রথার বিরুদ্ধে সংগ্রাম শুরু করলেন। সংগ্রাম শুরু করে বললেন যে না, ছোট ছোট মেয়েদের বিয়ে দেওয়া যাবে না। আর তারা কি হতো, ছোট ছোট মেয়েদের বিয়ে দিলে বয়স্ক লোকের সঙ্গে অটোমেটিক্যালি কি হতো, হাজবেন্ড তাড়াতাড়ি মারা যেতেন আর মেয়েরা বিধবা হয়ে যেত। আর তৎকালীন সামাজিক পটভূমিকায় আজকের সঙ্গে তুলনা করা যায় না। আজকের সঙ্গে
সেই দিনের পটভূমিকাকে তুলনা করা যায় না, যে একজন বিধবা মেয়ের উপর তার বাপের বাড়িতে ফিরে আসতে হতো তাকে, স্বামী মারা গেছে, বাপের বাড়িতে থেকে কি অত্যাচার কি অসম্মানের শিকার হতে হতো তাকে। আজকে তো তা নয়, আজকে তো চিত্র পাল্টে গেছে। তো সেটা উনি দেখেছিলেন খুব কাছে থেকে, উনি ওইটা আগে ভাত দিলেন যে বিধবাদের বিবাহ দিতে হবে, বাপের বাড়িতে পড়ে থাকবে না। এবং সেই সময়টাই কথা উচ্চারণ মানে ভীষণ একটা ব্যাপার, যেন হচ্ছে বম ব্লাস্ট করলো সমাজে, এরকম একটা। কিন্তু উনি ভয় পাননি, উনি ভীষণ সাহসী ছিলেন, উনি ডিটারমাইন্ড ছিলেন যে আমি এটার বিরুদ্ধে লড়াই করে সফল হব, হয়েও ছিলেন। ব্রিটিশরা তখন সাহায্য করেছিলেন, বেথুন সাহেব সাহায্য করেছিলেন, আরো অনেকে সাহায্য করেছিলেন। তো উনি এই ব্যাপারে সফল হয়েছিলেন, উঠে গেল। আর প্রথম বিধবা এক্সাম্পল রাখার জন্য ওনার ছেলেকে বিয়ে দিয়েছিলেন বিধবা মহিলার সঙ্গে, দেখিয়ে দিয়েছিলেন যে আমি শুধু মুখে বলি না, আর কাজের মাধ্যমে ইমপ্লিমেন্টেশনটা আমি জানি। এই করে করে বহু বিধবারাও তখন শান্তি পেলেন। এক এক করে যারা তার বিরুদ্ধে মত পোষণ করেছিলেন, প্রচুর লোক বিরোধিতা করেছেন, মানে ভীষণ ভাবে এরকম একটা আক্রমণ সমাজ থেকে এসেছিল, একটা মেজর পোর্শন থেকে, যাতে ওনার বাবা মানে খুব বিখ্যাত লাঠিয়ালকে সঙ্গে দিয়েছিলেন, বলছে তুমি এই লাঠিয়াল নিয়ে চলাফেরা করো, যে কোনো দিন মার্ডার হয়ে যাবে। তো হ্যাঁ, মার্ডার হয়ে যাবে। তো এইভাবে উনি কিন্তু ভয় পাননি, সেই লাঠিয়াল নিয়েই চলাফেরা করেই একটা রেভলিউশন আনলেন সমাজে। অনেকে তখন বিধবাদের বিবাহ দিতে সম্মতি, আজকে তো হচ্ছে, এবং খুব ভালো হওয়াটা দরকারও খুব। তারপরে ওই বাল্য বিবাহ, ছোট ছোট মেয়েদের কেন বিয়ে হবে, মেয়েদের আগে সুশিক্ষিত করা হোক, স্বাধীন করা হোক, তারা যদি কোনো রকম বিয়ে না করে জীবিকা অর্জন করতে চায় সেটাকে প্রশ্রয় দেওয়া হোক, এরকম নানা বক্তব্য রেখে ওটার বিরুদ্ধেও সংগ্রাম করে উনি সফল হয়েছিলেন। তো এই নানা রকম সোশ্যাল কাজ, শুধু তো এটা নয়, নানা রকম সোশ্যাল কাজ। আর তিনি উপার্জন করতেন ওই একেবারে ছাত্রাবস্থা থেকে, যখন আমি একটু আগে বলছিলাম না যে স্কলারশিপ পেতেন সংস্কৃত কলেজে, ওই স্কলারশিপের টাকা থেকেই উনি কি করতেন, তখন থেকে সোশ্যাল ওয়ার্ক শুরু করে দিলেন। নিজের জন্য অল্প অংশ রেখে পুরো টাকাটা দরিদ্র ছেলে মেয়েদের সাহায্যার্থে ব্যয় করতেন। বন্ধুদের টেনে টেনে নিয়ে পড়াতেন, বসে লেজার টাইমে বন্ধুদের নিয়ে নিয়ে পড়াশোনা শেখাতেন। এইভাবে তখন থেকেই সোশ্যাল ওয়ার্ক। পরবর্তী সময় আরো অনেক ব্যাপক সোশ্যাল ওয়ার্ক, তোমরা অনেকেই জানো, অনেকে জানো না, আর একটু পড়াশোনা করে নেবে। আস্তে আস্তে এমন সময় ওনাকে শুধু সমাজ সেবক নয়, সোশ্যাল রিফর্মার বলা হলো। সোশ্যাল রিফর্মার কাদের বলা হয়, যে সমস্ত মহান ব্যক্তিরা সমাজে এসে পুরনো কোনো কুসংস্কার ভিত্তিক অপ্রয়োজনীয় অমানবিক প্রথাকে অবসলিট করে দিয়ে, তাড়িয়ে দিয়ে, যখন একটা সুচিন্তিত মতের উপরে এবং খুব উপকারী একটা মতামত প্রতিষ্ঠা করেন, একটা প্রথা প্রতিষ্ঠা করেন, এবং সর্বজন স্বীকৃত জানি হয়, সর্বজন না হোক অন্তত অধিকাংশ জন স্বীকৃত হয়, সেটাকে এই কাজটা যারা করেন এবং সফল হন তাকেই বলা হয় সমাজ সংস্কারক, ইংরেজিতে বলা হয় সোশ্যাল রিফর্মার। তো বিদ্যাসাগর সোশ্যাল রিফর্মার হিসাবে পরিচিত হলেন। তার কাজের পরিধি যদি এখন আমরা বলতে বসি সে রাত গড়িয়ে যাবে। সৈকত বাবু আছেন, আশিস বাবু, সুদীপ্ত বাবু, এনারা সব একমত হবেন আমার সাথে, তাই না? এই বিশাল পরিধি, মাধবী বৌদি আছেন, অনেক উচ্চশিক্ষিত ব্যক্তিরা এখানে আছেন। তো আমি এখন সেগুলো বলে আর আপনাদের ডিস্টার্ব করছি না। শুধু ছাত্রছাত্রীদের প্রতি অনুরোধ যে আজকের এই প্রতিকূলতার যুগে, আজকে যখন অনেক ছাত্রছাত্রী বিভিন্ন কারণগুলো আমি বলি না, আমি যখন প্যারেন্টিং এর ট্রেনিং দিই স্যার আর আমি, তখন সেগুলো মঞ্চের উপর উঠে দাঁড়িয়ে বলি। আজকে ঘরোয়া অনুষ্ঠানে সেগুলো ক্ল্যারিফাই করা আমার পক্ষে উচিত হবে না, কিন্তু দেখেছি যে প্যারেন্টিং দোষযুক্ত, ছেলে মেয়েদের ধ্যান ধারণা দোষযুক্ত, ত্রুটিযুক্ত। তাই ভাবছে যে আজকে যেগুলো তারা যে পথ ধরে যাচ্ছে ওটাই বোধহয় সঠিক পথ কিন্তু নয়, সঠিক পথ নয়, অন্য পথ অবলম্বন করতে হবে। তার জন্য প্রথমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, নেতাজি, রবীন্দ্রনাথ, গৌতম বুদ্ধ, এদের উপর পড়াশোনা ভালো করে করতে হবে, আমি এটা বললাম। আর বেশি কিছু বলতে চাইছি না। রানী ভিক্টোরিয়ার কাছে পর্যন্ত গিয়েছিলেন যে বিধবাদের বিবাহ দেওয়া হবে, তারপরে অসফল হলেন, কারণ 1891 সালে 12 জুলাই উনি মারা গেলেন। কিন্তু পরবর্তী সময় এই যে বহু বিবাহ রোধ করার জন্য উনি অ্যাপ্লাই করেছিলেন রানী ভিক্টোরিয়ার কাছে, ইংল্যান্ডে গিয়েছিলেন, কিন্তু কাজটা মানে কাগজে কলমে স্বীকৃতি পাওয়ার আগেই উনি মারা গেলেন। পরবর্তী সময় সেটা কিন্তু আইনের দ্বারা স্বীকৃত হয়েছে যে বহু বিবাহ চলবে না হিন্দুদের মধ্যে। তো নানা রকম কাজের পরিধি,
তো আমি তোমাদের এই কারণেই বললাম যে তোমরা কখনো যেন মনে করো না যে ব্যক্তিগত জীবনের প্রতিকূলতা, পারিবারিক জীবনের প্রতিকূলতা, এইগুলো আমাদের উন্নতির পক্ষে অসহায়ক, কখনো না, ভুল ধারণা। আর একটা কথা উনি বন্ধুদের বলতেন যে যখনই পরিশ্রম করবে, পরিশ্রম যদি করেন সফলতা তার মুঠোয়।